জানালাটা পার করছি, এই ছেলেটার হাতটা পড়ালো, এই যে জানলাটা ভেঙে উপর থেকে সেন্সলেস হয়ে গেল পুরোটাই, হাতেই জানলাটা ভেঙে পড়েছে ছেলেটার। এখান থেকেই মহারাষ্ট্র শুরু। सबको भैया फ्री में खिला रहे हैं। মহারাষ্ট্রের জান বড়া পাও। এসে পৌঁছে গেলাম লোকমান্য তিলক টার্মিনাল। এই যে আমাদের ট্রেন। রেলওয়ের ব্যাপারে তোমাদের যতই বলবো না কেন কম হয়ে যাবে আমার কাছে। আমি বলতে চাই না, দেখাতে চাই। আমি 8-10 বার ঘুরে নিলাম, এবার তোমাদের একটু ভালো করে বিকেলবেলার অপরূপ সৌন্দর্য কোঙ্কণ রেলওয়ে দেখাবো। মাডগাঁও থেকে 440 কিলোমিটার পর্যন্ত রোহা পর্যন্ত আমরা কোঙ্কণ রেলওয়ে থাকবো। তারপরে আমরা রোহার পর থেকে সেন্ট্রাল রেলওয়েতে ঢুকে যাবো। তো চলো, পুরো লম্বা জার্নি মাডগাঁও থেকে লোকমান্য তিলক পর্যন্ত উপভোগ। সামনে দেখো G9 এসছি, তার আগে P7 আছে। P7 যাবে আজকে। চলো, গাড়ি ছেড়ে দিল আমাদের মাডগাঁও থেকে। 1 ঘন্টা দেরির সাথে ডিপার্চার হয়ে গেল আমাদের মাডগাঁও স্টেশন। 12:30-এ ছাড়ার কথা ছিল, 1:30-এ ছাড়লো। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ করমালি। আর এদিকে এসে এখন দাঁড়িয়ে আছে CSMT মাডগাঁও বন্দে ভারত। এটা আবার রিটার্ন যাবে এখনই, 8 কোচের বন্ধ হবে। তোমাদের সাথে করমালিতে দেখা করছি, তারপরে ত্রিভীম, তারপরে তো রত্নাগিরি পর্যন্ত আছেই এনজয়, কারণ এটা দিনের বেলা তোমাদের দেখিয়েছি অনেকবার। আজকে একবার দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করো এই কোঙ্কণ রেলওয়ে। পুরোটা কোঙ্কণ রেলওয়ে সন্ধ্যার মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করবো, যদি ট্রেন টাইমে চলে। তো বেরোলাম মাডগাঁও স্টেশন থেকে। এরপরে আমি তোমাদের সাথে দেখা করব একবারে নর্থ গোয়ার প্রথম স্টেশন করমালি। তোমাদের এইখানে আমি একটা বিষয় বলে রাখি, মাডগাঁও আর ভাস্কো দা গামা এই দুটো কিন্তু সাউথ গোয়াতে পড়ে। আর তোমরা যদি নর্থ গোয়াতে নামতে চাও তাহলে করমালি আর ত্রিভীম এই দুটো স্টেশন নর্থ গোয়াতে পড়ে। চলো এবার একটু জুহি ব্রিজের অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরি। এটা নতুন জুহি ব্রিজ। প্রবেশ করে গেলাম আমরা জুহি ব্রিজের উপরেই। এই যে রোডটা চলে যাচ্ছে, এই রোডটাই যাচ্ছে আগে মাডগাঁওয়ের দিকে। দেখো লেখা আছে ওই যে বোর্ডে। চলো এবার তোমাদের জুহি ব্রিজটা দেখা যায়, যেটা নর্থ গোয়া আর সাউথ গোয়াকে ভাগ করে। আর এই যে নতুন জুহি ব্রিজ, সামনেই সমুদ্র, আরাবিয়ান সি। এই ব্রিজটা পার করার পরেই আমরা গিয়ে পৌঁছে যাব করমালি স্টেশনে, মানে নর্থ গোয়া। উফ, কি দারুণ লাগছে এই ব্রিজটা বস, মন ছুঁয়ে যায় একদম। এই পার থেকে দেখলে দেখো চার সাইডে পাহাড়, মন একদম জুড়িয়ে যাবে এগুলো পরিবেশ দেখলে। গোয়ার এটাই অপরূপ সৌন্দর্য। চলে আসলাম করমালি স্টেশন, এটা আমাদের প্রথম স্টপেজ। আর এটা পড়ে নর্থ গোয়াতে। তো তোমরা যদি নর্থ গোয়া ঘুরতে চাও প্লিজ এখানে রিপোর্ট করে নাও। 2:09 ঢুকলাম, এসে দেখো। তাহলে আমাদের ফার্স্ট স্টপেজ করমালি, এরপরে ত্রিভীম। আর একটা কথা বস, এটা কিন্তু নর্থ গোয়া। আমরা ওই ব্রিজটা পার করে চলে আসলাম নর্থ গোয়াতে। এবার চলো, এরপরে ত্রিভীমে দেখা করি। সবাই প্যাসেঞ্জার মাডগাঁও থেকে বোট করলো, এসে করমালিতে নেমে গেল। কারণ তোমরা যদি মাডগাঁও থেকে এই উত্তর গোয়াতে আসো বস, অনেক টাকা ক্যাব চার্জ নেবে। তো সেই জন্য শর্টকাট উপায়, পয়সা বাঁচানোর উপায়, চলে আসো করমালি, বাইরে চলে যাও, বা ত্রিভীম যাও, ত্রিভীমে বাইরে চলে যাও নর্থ গোয়া। চলো এরপরে দেখা করছি ত্রিভীম স্টেশনে, তারপরে আমরা গোয়া থেকে বেরিয়ে যাই। এটা জনশতাব্দী। এটা ডেকান কুইনের চেয়ার কার দিয়ে দিয়েছে এসিতে, পিছনে রিস্টার হোম। চলো এবার সিগন্যাল হলো, বেরোই। 1 ঘন্টা 46 মিনিট দেরির সাথে আমাদের ডিপার্চার হলো করমালি স্টেশন থেকে। ওদিক দিয়ে জনশতাব্দী পাস করলো থ্রু পাস, তারপরে ঢুকলো তেজাস, তারপরে আমরা যেতে পারছি। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ ত্রিভীম। বস ওটাই লাস্ট গোয়া, তারপরে আমরা গোয়া থেকে বেরিয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে যাবো। ঠিক আছে, চলো। সানাসবাড়ি রোডে আমাদের থার্ড স্টপেজ হবে। তো সানাসবাড়ি কিন্তু মহারাষ্ট্রে পড়ে, আগে করে রাখলাম। বেরোলাম ডালমারি থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে ত্রিভীম স্টেশন, মানে
মাত্র 18 কিলোমিটার দূরে। আর একটা কথা তোমাদের বলে রাখি বস, এই কোঙ্কণ রেলওয়েটা কিন্তু সিঙ্গেল লাইনের। সামনে থেকে যদি কোনো ট্রেন আসে বা আমাদেরকে কোনো ট্রেন ওভারটেক মারে, আমাদের দাঁড় করিয়ে দিতে পারে। তো চলো, এই টানেলটা থেকে বেরোনোর পরেই আমরা পৌঁছে যাব তিভিম স্টেশনে। তার আগে একটা দুর্দান্ত নদী আসবে, এটাকে বলে গোয়ার সুড়াং, মানে গোয়ার টানেল এটা। আর এদিকে বস, উফ, নদীগুলো দেখে মন ছুঁয়ে যায়। কেন বলো তো? কারণ এদিকে পাহাড়, আর ব্যাক সাইডে যদি দেখো তাহলে তোমরা সমুদ্র দেখতে পাবে। এই ধারে সমুদ্র পড়ে, 45 কিলোমিটার স্পিড থাকবে ব্রিজের উপরে। এই দেখো ক্রুজ। তোমরা যদি গোয়া আসো এরকম ক্রুজে রাইড না নাও, তাহলে গোয়া আসা বৃথা বস। আমার কপালে তো সেইগুলো নেই কিছু কারণের জন্য। কারণ জীবনে বস প্রেম করতে নেই, প্রেম করলে বহু জ্বালা আছে। এসে পৌঁছে গেলাম আমরা তিভিম স্টেশনে। চলো এখানে নামি, এটা আমাদের সেকেন্ড স্টপেজ। বস, যা ভিড় হওয়ার এখান থেকে হয়ে যাবে বুঝতে পারছি। এরপরে মহারাষ্ট্রে ঢুকলে কী অবস্থা হবে নিজেও জানি না। তো চলো, এরপরে 30 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে সানাসবাড়ি রোড। এটা মহারাষ্ট্র যেখান থেকে শুরু। তারপরে কানাকাভাল্লি, তারপরে আমরা রত্নাগিরিতে তোমাদের সাথে দেখা করবো। চলো, সিগন্যাল হয়ে গেছে, এবার বেরোই। কী ব্যাপার, সামনে হোম সিগন্যাল, মানে পরের সিগন্যালে কি দাঁড়াতে হবে নাকি গিয়ে? বেরিয়ে গেলাম আমরা 1.5 ঘন্টা দেরির সাথে তিহিম স্টেশন থেকে। এটা আমাদের সেকেন্ড স্টপ, পরে সানাসবাড়ি রোড, তারপরে কানাকাভাল্লি, তারপরে রত্নাগিরি একবার ত্রিবেম। শান্তি বস, এখানেই গোয়া শেষ হয়ে গেল। এরপরে আমরা মহারাষ্ট্রে প্রবেশ করে গেলাম। সানাসবাড়ি রোড আমাদের প্রথম স্টপেজ মহারাষ্ট্রে। একটা কথা বলি বস, এই যে গোয়া রাজ্যটা না একদম ছোট। যদি আমি কম্পেয়ার করি নিজের হোম স্টেশন মালদা জেলাকে নিয়ে পশ্চিমবঙ্গের, বলতে পারো তোমরা। কারণ গোয়া এতটাই ছোট, কিন্তু গোয়া বিখ্যাত হচ্ছে তার ট্যুরিস্টের জন্য। কিসের জন্য? ট্যুরিস্ট। পরে না হয় কখনো ডিটেলসে তোমাদের সকলের সাথে কভার করে নেব। পৌঁছে গেলাম এসে সানাসবাড়ি রোড স্টেশন। এটা মহারাষ্ট্রের প্রথম স্টেশন এই রুটের। এদিকে দাঁড়িয়ে আছে নাগপুর মাডগাঁও স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। এই ট্রেনটাতে করে বস আমি রিটার্ন করব পানভেল থেকে নাগপুর পর্যন্ত। 16 মিনিট দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা সানাসবাড়ি রোড স্টেশন। এরপরে কানাকাভাল্লি। আর বস 75 কিলোমিটার পার করে এসেছি 1 ঘন্টা 16 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট দেরির সাথে বেরোলাম আমরা সানাসবাড়ি রোড স্টেশন থেকে। এরপরে তোমাদের সাথে দেখা করছি কানাকাভাল্লি, তারপরে রত্নাগিরি। আর বস, মহারাষ্ট্রে প্রবেশ করে গেলাম। তো মহারাষ্ট্রে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমার ভাই শিবনাথ। চলো বেরোলাম সানাসবাড়ি থেকে। এখান থেকেই মহারাষ্ট্র শুরু। প্রথম ট্রেনের মধ্যে ফ্রি সিঙ্গারা পেলাম। এই যে এই কাকুটা বসে আছে, উনি খাওয়ালেন। দিন ট্রেন জার্নি করেছি, কোনোদিনও ফ্রিতে কাউকে এইভাবে গোটা ট্রেনের লোককে সিঙ্গারা খাওয়াতে দেখায়নি। একটা লোক কাকুর সিঙ্গারা খেতে দিচ্ছে ফ্রিতে, সবাইকে দিচ্ছে ফ্রিতে সিঙ্গারা। জীবনে প্রথম কোনোদিন দেখছি। भैया फ्री में सिंगारा ना भैया, सबको भैया फ्री में खिला रहे हैं। কাকার দেওয়া ফ্রি সিঙ্গারা খেতে খেতে এসে পৌঁছে গেলাম আমি কানাকাভাল্লি স্টেশন। এখানে আমাদের স্টপেজ আছে। আর নামছি না বস নিচে, একবারে দেখা করছি রত্নাগিরি। এসে আমরা কানাকাভাল্লি স্টেশন। আমি আর নিচে যাচ্ছি না, কারণ সামনে একটা জেনারেল আর লাস্টের দিকে একটা জেনারেল আছে, দুটো জেনারেল। তো বিশাল ভিড় বস, এই দেখো, দেখে বুঝতেই পারছো। নেমে যদি যাই আর কোনো মতে আমি এই সিটটা পাবো না। তো অতএব মহারাষ্ট্রে কারোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই, চুপচাপ বসে থাকি। তোমার সাথে দেখা করছি এর পরের স্টপেজ রত্নাগিরি। বেরিয়ে গেলাম কানাকাভাল্লি স্টেশন থেকে। এইখান থেকে ট্রেনে যে এত পরিমাণ ভিড় হয়ে গেল কি বলবো তোমাদের। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একবারে রত্নাগিরি। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে একবারে 90 কিলোমিটার পর রত্নাগিরি স্টেশন, যেটি মহারাষ্ট্রের একটা খুব বিখ্যাত স্টেশন। আর রত্নাগিরি স্টেশনের বাইরে গেলেই সমুদ্র। আর এই কানাকাভাল্লি থেকে রত্নাগিরির মাঝে বস অসংখ্য টানেল দেখতে পাবে। বেশিরভাগ টানেল রত্নাগিরি ছাড়ার পর, একটা সবথেকে বড় টানেল উক্সির টানেল, যেটা উক্সি স্টেশনটা দুটো টানেলের মাঝখানে পড়ে। বস আমি আজ পর্যন্ত ওখানে নামার স্বপ্ন দেখি, কিন্তু কোনোদিন নামতে পারি না। কোনো দিন হয়তো চেষ্টা করব নামার জন্য। আর এই রুটের টানেলগুলো বস, উফ, বর্ষার সময় আসলে তো একদম মন ছুঁয়ে যাবে তোমাদের। কেন জানো বস?
কারণ এই টানেল থেকে জল পড়ে, ঝর্ণার জলগুলো, উপরে তো পাহাড়, পাহাড় থেকে সেই জলগুলো নেমে আসে। কিছু বলার নাই বস, কোঙ্কণ রেলওয়ের সম্বন্ধে তোমাদের আমি যতই বলবো আমার কাছে কম হয়ে যাবে। কেন? কারণ কোঙ্কণ রেলওয়ের অপরূপ সৌন্দর্য বর্ষার সময় ফিল করতে হয়, যেটা আমি অনেকবার করে গেছি। তোমাদের সকলের সামনে আজকে এই বিকালের ট্রেন জার্নিটা দেখানোর খুব ইচ্ছা ছিল, কারণ এই ট্রেনটা লোকমান্য তিলক থেকে মাঠগাঁও, মাঠগাঁও থেকে লোকমান্য তিলক মিনিমাম যাওয়া আসা করে প্রতিদিনই। আর একটা এই ট্রেনের সব থেকে আফসোসের বিষয়, এই ট্রেনে যে আজকে আমি যে কম্পার্টমেন্টটা উঠেছি জেনারেল কম্পার্টমেন্টে, বস এই জেনারেল কম্পার্টমেন্টটা অ্যাকচুয়াল রেলের আরএমএস বগির জন্য ইউজ করা হয়, মানে রেলওয়ে মেল সার্ভিস। রেলের যেসব মেলগুলো যাওয়া আসা করে, যেমন দেখবে তোমার স্টেশনে দেখতে হবে আরএমএস লেখা থাকে, গভর্নমেন্টের এটা একটা। তো এখানে রেলের মালপত্রগুলো যায়। একটা জিনিস বস, এই যে ট্রেনটা না এর মধ্যে কোনো বাংকার আছে না কিছু আছে এই কম্পার্টমেন্টে, তারপরেও কষ্ট মষ্ট করে সবাই নিচে বসে আছি। এই রেকটার কোনো মেনটেন্যান্স ঠিকঠাক নেই, যার জন্য একটা বড় দুর্ঘটনা ঘটলো। আমার সামনের সিটে একজন ছেলে বসে আছেন এই ট্রেনটায়, যখনই টানেল ঢুকলো বস, জানলাটা পড়ে গেল ওপর থেকে। ছেলেটার আঙুলটা পুরো থ্যাতলে কেটে গেল। চোখের সামনে এরকম একটা বিস্ময়কর দুর্ঘটনা দেখে মনটা খুব আফসোস হয়ে গেল। তারপরে মনের মধ্যে ভয় ঢুকে গেল যে এলএচবি ট্রেনে সত্যি যাত্রা করা কি নিরাপদ? আমার মতে বস, এলএচবি ট্রেনে আইসিএফ থেকে অনেক বেটার, কিন্তু এই সব রেকগুলো যদি দিয়ে দেয় এরকম একটা লং ডিস্টেন্স ট্রেনে, তোমরাই বলো সাধারণ মানুষ কি করে যাবে এত কষ্ট করে? না বাংকার আছে না কিছু আছে, অন্তত কিছু মানুষ হলে বাংকার উঠতে পারবে। এই রেকটাতে বাংকার নেই। আমি যে কম্পার্টমেন্টে বসে আছি সামনের জেনারেলটাই, বললাম তোমাদের এটা ইউজ করা হয় আরএমএসের জন্য। আর রাত্রেবেলা উফ, মহারাষ্ট্রের কোনো তুলনাই হবে না। তাও আবার কোঙ্কণ রেলওয়ে যদি হয়, রত্নাগিরি পার করে রোহা পর্যন্ত আমরা কোঙ্কণ রেলওয়েতে থাকবো, তারপরে চিপলুন, ওদিকে পানভেল, এগুলো সব সেন্ট্রাল রেলওয়েতে প্রবেশ করে যাবে। রাজাপুর স্টেশন পার করে গেলাম দুর্দান্ত স্পিডের সাথে, পার করার সাথে সাথে টানেল। আর এরকম সন্ধ্যাবেলার টানেল বস, সামনে ওয়েব 7, ও মজাই আলাদা। চলো কিছু পাহাড়ের দৃশ্য, অপরূপ দৃশ্য উপভোগ করো আমার সাথে। তোমাদের সাথে আমি দেখা করছি রত্নাগিরিতে। তার মাঝে আমি তোমাদের এই ক্লিপটা দেখাচ্ছি যে ছেলেটার কী করে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কী অবস্থা হলো, ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে গেল, সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমাদের সকলের সামনে। সন্ধ্যা হয়ে গেল, দেখো তোমরা। জানলাটা ভেঙে পড়া হলো এই ছেলেটার হাতে। টানেলটা পার করছি, এই ছেলেটার হাতটা পড়ালো, এই যে জানলাটা ভেঙে পড়তে গেছে। এই ছেলেটার উপরে হাতের উপরে পড়লো তো কি অবস্থা হলো দেখো, সেন্সলেস হয়ে পড়া হলো, সেন্সলেস হয়ে গেল পুরোটাই। হাতেই জানলাটা ভেঙে পড়েছে এই ছেলেটার। এই যে জানলাটা ভেঙে পড়লো এই ছেলেটার উপরে, আর ছেলেটা পুরো সেন্সলেস হয়ে গেল। এটা এই রুটের একটা বড় আর মেজর স্টেশন, এই দেখো রত্নাগিরি। দেখো এখান থেকে আরো কত সবাই চাপবে বস। এমনিতে তো ট্রেনে জায়গা নেই, তারপরে কি অবস্থা হবে ভাবো একবার। ভাবছি নামবো কিনা নিচে। এই দেখো এখান থেকে প্রচুর বড়া পাও উঠবে। চলো বড়া পাও খাই, খিদা লেগে গেছে খুব আমার। এমনিতেই তো এত ভিড় বস, তারপরে আরো কি অবস্থা। এর জন্য হুড়োহুড়ি দেখো মানুষের কি অবস্থা। মহারাষ্ট্রের জান বড়া পাও। মহারাষ্ট্রে আসবো বড়া পাও ট্রাই করবো না, হতে পারে কখনো। চলো বড়া পাও খেতে খেতে বেরিয়ে গেলাম রত্নাগিরি থেকে, এরপরে চিপলুন। এই দেখো বড়া পাও এখনো খেয়ে যাচ্ছি। তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যদি কোনো দিন সৌভাগ্যক্রমে মহারাষ্ট্র আসো, প্লিজ বস একবার হলেও বড়া পাও ট্রাই করো। এত সুস্বাদু আর এত দারুণ খাবার, কম সস্তায় পুষ্টিকর খাবার। পুষ্টিকর বলা যাবে না যেহেতু তেলে ভাজা হয়। বড়া পাও মানে কি জানো? পাও মানে পাউরুটি, আর বড়া মানে হচ্ছে চপ। তো আমাদের এখানে যেমন চপ বিক্রি হয়, ওদের চপটা একটু ইউনিক ধরনের হয় মহারাষ্ট্র স্টাইলে। তো বস প্লিজ সকলে কিন্তু ট্রাই করো। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ আছে চিপলুন। তো রাত্রেবেলা মহারাষ্ট্রের কিছু কোঙ্কণ রেলওয়ের স্টেশনে স্কিপিং দেখে নাও আমার সাথে। তোমাদের সাথে গিয়ে আমি একবারে দেখা করছি চিপলুনে। আর গাড়িতে প্রচণ্ড পরিমাণ ভিড়, যে দরজার সামনে গিয়ে আমি তোমাদের কিছু দেখাতে পারবো। তো রাত্রের সৌন্দর্য মহারাষ্ট্রের কোঙ্কণ রেলওয়েতে উপভোগ করো আমার সাথে। দেখা করছি তোমাদের সাথে চিপলুনে।
ভিড় দেখছো ট্রেনে, কি অবস্থা, বাপরে বাপরে, কোথায় সব বসে যাচ্ছে। দেখো ট্রেনে চাপার কি অবস্থা, বাপরে বাপ, লোক ঢুকবে কোথায়, জায়গা নাই ট্রেনের মধ্যে, তারপর সবাই ঢুকছে ট্রেনের মধ্যে। কি বলবো, লোকে ঢোকার জায়গা পাচ্ছে না, এত অবস্থা খারাপ। চলো ডিপার্চার হয়ে গেল আমাদের চিপলুন স্টেশন থেকে। রাত তো অনেক হয়ে গেল, বেরোলাম আমরা চিপলুন থেকে। এরপরে বস আমাদের পরবর্তী স্টপেজ আছে ক্ষেত, তারপরে পানভেল। আর ক্ষেত আর পানভেলের মাঝখানে রোহা স্টেশন পড়ে, যেখানে কোঙ্কান রেলওয়ে শেষ হয়ে আমরা সেন্ট্রাল রেলওয়েতে প্রবেশ করব। রাত অনেক হয়ে গেছে, এবার একটু ঘুমাই। তোমাদের সাথে আমি দেখা করছি পানভেলে, না হলে লাস্ট লোকমান্য তিলক টার্মিনালে। যতদূর মনে হচ্ছে যে আমি পানভেল তোমাদের দেখাতে পারবো না, কারণ ঘুম লেগে গেছিলো আমার। দেখো যখন আমার চোখ খুললো তখন দেখছি আমি লোকমান্য তিলক ঢুকছি, পানভেল ছেড়ে চলে এসেছি আমি। চলো এই লোকমান্য তিলক স্টেশনে ডিবোর্ড করবো আমি। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য এলটিটি, যার পুরো নাম হচ্ছে লোকমান্য তিলক টার্মিনাল স্টেশন। দেখো 2:47 এসে ঢুকলো। ওই যে ট্রেনের আমাদের অ্যারাইভেল হচ্ছে, আর এসে পৌঁছে গেলাম লোকমান্য তিলক টার্মিনালস। এটাই হলো লোকমান্য তিলক টার্মিনাল। অবশেষে এসে পৌঁছে গেলাম তাহলে আমরা লোকমান্য তিলক টার্মিনাল স্টেশন। চলো জার্নিটাকে শেষ করলাম, আর 2:43 এসে ঢুকলাম আমরা। গাড়ি প্রায় আমাদের 4 ঘন্টার উপরে লেট হয়ে আছে। জার্নিটা কেমন লাগলো গোয়া থেকে লোকমান্য তিলক পর্যন্ত কমেন্ট করে কিন্তু আমাকে বলো, একটা মিষ্টি কমেন্ট। এই মুম্বাই স্টেশনে মানুষ এই ওয়েটিং রুমে কত কষ্ট করে দেখো। মহারাষ্ট্র কখনো ঘুমায় না, মানে মুম্বাই কখনো ঘুমায় না, এটা কথা 100% সত্যি। সে তুমি রাত 2টোয় আসো, 3টায় আসো, 4টায় আসো, এরকম দেখতে পাবেই তোমরা। আর পাশে দেখো কত সবাই শুয়ে আছে কষ্ট করে। চলো বেরোলাম লোকমান্য তিলক টার্মিনাল স্টেশন থেকে। এবার সামনে গিয়ে তিলকনগর বলে একটা স্টেশন আছে, ওখান থেকে বেরিয়ে আমি সিএসএমটি যাবো। সেখান থেকে ডাইরেক্ট সিএসএমটি যাওয়ার কোনো রাস্তা নাই, কারণ লোকমান্য তিলক একটু সাইডে, যেমন বলতে পারো আমাদের ওখানে শালিমার, এক্স্যাক্টলি তাই।